নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। যা কলিফল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। শুরু করছি 3টে 3 মিনিট 3 খবর। আর আমি সৈকত যে খবরের দিকে নজর রাখবো, 100 দিনের কাজে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। সঙ্গে কি জানানো হলো জানাবো। নিউজরুম থেকে আমি শুক্লা রয়েছে আপনাদের সঙ্গে এবং আমি জানাবো এসআইআর লাগু হওয়ার আগে রাজ্য প্রশাসনে ব্যাপক রদবদল। আর আমি সব্যসাচী, শুরুতেই যে খবরে চোখ রাখবো, আজই পশ্চিমবঙ্গ সহ সারা দেশে কি এসআইআর ঘোষণা। বিকেলে সাংবাদিক বৈঠকে ডাক দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর কিছুক্ষণের মধ্যে, ঘণ্টাখানেকের মধ্যেই সাংবাদিক বৈঠক হওয়ার কথা রয়েছে। আর এখনো পর্যন্ত যে খবর পাওয়া গেছে, এ রাজ্য তো বটেই, পশ্চিমবঙ্গের পাশাপাশি এসআইআর শুরু হতে চলেছে তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতে। কমিশন সূত্রে খবর, আজকে ঘোষণার পর কাল থেকেই এসআইআর এর কাজ শুরু হবে এমনটাই কথা। এখনো পর্যন্ত এই নিয়ে কি আপডেট আছে, ঠিক কটায় সাংবাদিক বৈঠক হতে পারে, এই সমস্ত জানবো। অর্কদীপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি। অর্কদীপ্ত, বেলা 3টে বাজে এই মুহূর্তে সব্যসাচী। 4:15-তে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে এবং 4:15-তে যে সাংবাদিক সম্মেলন হবে, কমিশন সূত্রে খবর, এই সাংবাদিক সম্মেলন থেকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের এসআইআর এর বিজ্ঞপ্তি জারি করবে। অবশ্যই করে যে রাজ্যগুলোর নাম তুমি বললে এবং ইউনিয়ন টেরিটরি, এই যাদের আসন্ন বিধানসভা ভোট রয়েছে, সেখানে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। তবে যেটা এই মুহূর্তে নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি যে 12টি রাজ্যের এসআইআর এর কথা ঘোষণা হতে পারে আজকে, যদিও সেটা নিশ্চিত করে বলা যাবে যখন এই সাংবাদিক সম্মেলন হবে। তবে অবশ্যই পশ্চিমবঙ্গ সহ এই 5টি রাজ্য তো হবেই এবং 12টিরও হওয়ার সম্ভাবনা আছে। এবং যেই মুহূর্তে এই এসআইআর এর নোটিফিকেশন জারি হয়ে যাবে, তারপরের থেকেই কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তৎপরতাও কিন্তু আরও বেশি হয়ে উঠবে। কারণ দেখো, অনেকগুলো কাজ রয়েছে। প্রথমেই যেটা করার সেটা হচ্ছে সর্বদলীয় একটা বৈঠক ডাকতে হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে। সমস্ত রাজনৈতিক দলগুলোর বক্তব্য, মতামত নেওয়া হবে এবং তারপরে যেটা শুরু হবে, এনিউমারেশন ফর্ম বিলি করা এবং তার সাবমিশন পিরিয়ড। বিএলওদের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে এনিউমারেশন ফর্ম যাবে, আবার অনেকে অনলাইনেও করতে পারেন। যারা বিএলওদের মাধ্যমে হার্ড কপি এনিউমারেশন ফর্ম নেবেন, তাদেরকে হার্ড কপি এনিউমারেশন ফর্ম জমা দিতে হবে স্থানীয় বিএলওকেই। আর যারা অনলাইনে সাবমিট করবেন, সেই ইসিআই নেট অ্যাপ, সেই ইসিআই নেট অ্যাপেই কিন্তু তাদেরকে সাবমিট করতে হবে, যেটাও কিন্তু অনলাইনের মাধ্যমে বিএলওদের কাছে এসে পৌঁছবে। তো সব মিলিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এবং এসআইআর নিয়ে যেমনটা তুমি জানোই, সমস্ত রাজনৈতিক মহলে একটা চাপানুতর ছিল, সাধারণ মানুষ। একদমই অর্কদীপ্ত, অনেক ধন্যবাদ। এবং অর্কদীপ্ত রাজনৈতিক চাপানুতরের কথা বলছিল, ঠিক কোন জায়গায়? সুকান্ত মজুমদার, কুণাল ঘোষের বক্তব্য শোনাব। এসআইআর গোটা ভারতবর্ষে হবে, নির্বাচন কমিশন ঘোষণা করেছে। তো ওয়েস্ট বেঙ্গল সহ বলেছে 5টি রাজ্যে ভোটের আগে হবে। বিহারে হয়ে গেল, ওয়েস্ট বেঙ্গলের ভোট 2026-এ, তার আগে এসআইআর হবে। অন্যান্য যে বাদবাকি 3টে রাজ্য থেকে গেল, সেই 3টে রাজ্যে এসআইআর হবে। কিন্তু আলাদা করে বলার কিছু নেই। তবে কালকে নির্বাচন কমিশন ঘোষণা করবে কি করবে না, সেটা নির্বাচন কমিশন করতে পারবে, সেটা আমি বলতে পারবো। আর বিজেপি এসআইআর উপর নির্ভর করে জিতবে না। বিজেপিকে নিজের ক্ষমতা বলে জিততে হবে। আর এসআইআর বিজেপি জিতুক হারুক যাই হোক না কেন, এসআইআরটা দেশের জন্য জরুরি, বাংলার মানুষের জন্য জরুরি, বাংলার সনাতনী হিন্দুদের জন্য জরুরি। ফাটা বাসে বিজেপি আটকালে যা হয়, এখন ব্যাকগিয়ার দিতে হচ্ছে। এবার সুকান্তবাবু, শুভেন্দুবাবুরা ব্যথাটা বুঝতে পারছেন যে কতখানি আটকেছে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে জেনুইন ভোটারদের নাম বাদ যাওয়ার মুখে পড়ে গেছে, আসল নাগরিকদের নাম। এবার এক কথা বলছে, ও এক কথা বলছে, কেউ আবার কিছু বলছে না। এই এসআইআর নিয়ে আমি আবার বলছি, ফাটা বাঁশে আপনারা যেটা ভাবছেন সেটা না, আমি বলছি বিজেপি আটকেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সম্ভবত এসআইআর এর যে নোটিফিকেশন তা জারি করা হবে। তবে তার আগেই রাজ্য প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়েছে। এডিএম, ডিএম, এসডিও, সেক্রেটারির পদ সহ একাধিক রদবদল করা হয়েছে। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে মোট 64 জন আইএএস কে রদবদল করা হচ্ছে। তার মধ্যে 10 জন জেলা শাসক রয়েছেন। খুব গুরুত্বপূর্ণ, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, বীরভূমের জেলা শাসককে বদল করা হয়েছে। আমরা পুরো বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। এই মুহূর্তে পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, প্রত্যেক
প্রত্যেকবারই আমরা দেখে থাকি নির্বাচনের আগে এরকম একটা রদবদল হয়, তবে একসঙ্গে এতটা রদবদল সেটার কারণ কি? কারণ সামনেই হয়তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক এবং তারপরই এসআইআর এর নোটিফিকেশন, সেই কারণে কি বড় রদবদল, এত বড় ঝাঁকুনি? এখন প্রশাসনিক মহলের যেটা বক্তব্য যে নির্বাচনের আগে যে সমস্ত অফিসাররা তাদের জেলাগুলোতে তারা 3 বছরের বেশি সময় কাটিয়ে দিয়েছে, তার 3-4 মাস আগেই বহু ক্ষেত্রে রাজ্য সরকার এই বদলিগুলো করে থাকেন। তার কারণ যেহেতু পরবর্তী যারা যাবেন তাদের জেলার পরিস্থিতি বুঝতে সময় লাগে, ফলে সেই দিক থেকে বদলি হওয়ারই একটা সম্ভাবনা ছিল এবং আইপিএস পদেরও বদলি হবে। কিন্তু আজকে এসআইআর এর একটা দিনক্ষণ ঘোষণা হওয়ার কথা রয়েছে, তার আগেই এই বদলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ শুধুমাত্র কিন্তু জেলা শাসক পদে নয়, তুমি যেটা উল্লেখ করছিলে, দার্জিলিং, কোচবিহার, 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, এইরকম বিভিন্ন জেলার এসপিদের জেলা শাসকদের যেরকম বদলি করা হয়েছে, সেরকম অতিরিক্ত জেলা শাসক বা মহকুমা শাসক তাদেরও কিন্তু বদলি করা হয়েছে। ফলে যেটা মনে করা হচ্ছে যে নির্বাচনের আগে জেলাগুলোকে ঢেলে সাজানো বা দায়িত্ব ভাগ করে দেওয়ার উদ্দেশ্য নিয়েই এই বদলিটা করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এসআইআর রয়েছে, সেক্ষেত্রে এসআইআর এর আগে এই বদলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এবার শোনাবো বিজেপি নেতা দেবজিৎ সরকার, তিনি এই রদবদল প্রসঙ্গে তার কি বক্তব্য। যদি রদবদল করারই হতো আগে করতে পারতো। বিভিন্ন জায়গায় জেলা শাসকদের, কিছু জেলা শাসকের মদতে কিছু সরকারি কর্মচারী যারা বিএলও হয়েছিলেন বিভিন্নভাবে, তারা এবং বিডিওদের অফিস থেকে আমাদের কাছে খবর আছে যে যারা বৈধ তাদেরকে অবৈধ এবং অবৈধদের বৈধ বানানোর চক্রান্ত চলছে এবং এইটা পুরো ডায়মন্ড স্টাইলে খেলছে তৃণমূল সরকার। দেবজিৎ সরকারের বক্তব্য আপনারা শুনছিলেন, বিজেপি নেতা। আমরা কথা বলবো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ দা, এই যে এত বড় একটা রদবদল, এর পেছনে যে কারণ তা নিয়ে কিন্তু এই মুহূর্তে সন্দেহ প্রকাশ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। যদি বদল করারই হতো তাহলে আগেই করা যেতে পারতো। আজকে যখন এসআইআর লাগুর সম্ভাবনা প্রবল, তারই মধ্যে এত বড় ঝাঁকুনি কেন, এই প্রশ্ন। না, এত বড় রদবদল কেন বলা হচ্ছে জানেন? কতজন আইএএস অফিসার আছে সারা পশ্চিমবঙ্গে, তার তুলনায় এটা কিছুই নয়। একটা খুবই জনপ্রিয় সরকার, রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের অধিকার আছে মানুষের স্বার্থে প্রয়োজনীয় রদবদল করার, সেটাই করা হয়েছে। তাতে বিজেপির পেট কামড়াচ্ছে কেন? এবং এটার সঙ্গে এসআইআর কি এএসআর মানে অ্যানুয়াল সামারি রিভিশনই হোক আর স্পেশাল ইন্টেনসিভ রিভিশনই হোক, সেটা তো ইলেকশন কমিশন করবে, কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিশন। আর তার সঙ্গে বিজেপির পেট কামড়াচ্ছে কেন যদি রাজ্য সরকার প্রয়োজনীয় রদবদল করে? দুটো সম্পর্কহীন সম্পূর্ণভাবে। সুতরাং তাদের এতখানি মাথা না ঘামালেও চলবে আর এত ব্যতিব্যস্ত না হলেও চলবে। তারা যদি ইলেকশনের কথা ভাবেন তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন ভোটের কথা ভাবুন। ধন্যবাদ জয়প্রকাশ দা। আর এদিকে 100 দিনের কাজ নিয়ে হওয়া মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র। হাইকোর্টের নির্দেশই বহাল রাখল দেশের শীর্ষ আদালত। গত 1 আগস্ট থেকে রাজ্যে 100 দিনের কাজ শুরু করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল কেন্দ্রীয় সরকার। সোমবার সুপ্রিম কোর্টে 2 বিচারপতির বেঞ্চ কেন্দ্রের আবেদন খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট কেন্দ্রের আবেদন খারিজ করে দেওয়ায় হাইকোর্টের নির্দেশই মেনে নিতে হবে, অর্থাৎ 100 দিনের কাজের টাকা মঞ্জুর করতে হবে কেন্দ্রকে। এর ফলে 100 দিন নিয়ে আর বাধা থাকলো না। আপনারা জানেন যে এই 100 দিনের কাজ নিয়ে রীতিমতো তৃণমূল কংগ্রেস কিন্তু 2024 লোকসভা নির্বাচনের আগে তারা একেবারে খড়গহস্ত ছিলেন বলা যেতে পারে। আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সাংসদরা ধর্ণা দিয়েছেন, কেন 100 দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে, যেখানে দুর্নীতির অভিযোগ সেখানে টাকা আটকে রাখা হোক। সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদে বিবৃতি দিয়ে বলেছিলেন যে যেখানে অভিযোগ সেখানে বন্ধ রাখুন, সারা রাজ্যে কেন। এবার কিন্তু কার্যত অস্বস্তি কেন্দ্রের, স্বস্তি রাজ্যের। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অর্ণবাংশু, বলা যেতে পারে বিধানসভা নির্বাচনের আগে এটা কেন্দ্রের কাছে যেমন ধাক্কা, বা যারা যে সমস্ত বিজেপি নেতারা বলছিলেন যে টাকা আটকে রাখা হয়েছে দুর্নীতির ফলে, তাদের কাছে ধাক্কা, অন্যদিকে রাজ্যের কাছে বিরাট স্বস্তি।
দেখো, অবশ্যই মানুষের সব থেকে বড় স্বস্তি, কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার তারা চেয়েছিল এই রাজ্যে তারা 100 দিনের টাকা এখন দেবে না, তারা সেই কারণে সুপ্রিম কোর্টে মামলা করে। কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বললো তাদের আবেদন গ্রহণ হচ্ছে না, কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকছে। নির্দেশ অনুযায়ী 1 সেপ্টেম্বর থেকে চালু করার কথা ছিল, সেটা কিন্তু চালু করতে হবে ইমিডিয়েটলি। এবং হাইকোর্ট একটা জিনিস কিন্তু কেন্দ্রের হাতে অস্ত্র দিয়েছিল, সেটা হচ্ছে এই অন্য কোনো রাজ্য নয়, শুধুমাত্র কেন্দ্রীয় সরকার চাইলে এই রাজ্যের জন্য স্পেশাল অ্যাক্ট তারা চালু করতে পারে বা নিয়ম লাগু করতে পারে, যাতে এই দুর্নীতি আটকানো যায়। অর্থাৎ কেন্দ্র সেটা করতে পারে, তবে কেন্দ্রকে কিন্তু অবশ্যই 1 সেপ্টেম্বর না হলেও কিন্তু এই চলতি মাস থেকে কিন্তু সেই টাকা দিতে হবে 100 দিনের বরাদ্দের প্রকল্পের জন্য। ধন্যবাদ অর্ণবাংশ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন এই প্রসঙ্গে শুনুন। এই যে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির নেতারা যা অসাংবিধানিক কাজ করেছে বাংলার মানুষের স্বার্থের বিরুদ্ধে, যে আজ তা প্রমাণিত, মানুষ তো জেনে গেল। এসব বড় বড় বক্তৃতা দিয়েছে, এসেছে বাংলার মানুষের টাকা যাতে না যায় তার জন্য বড় বড় কথা বলেছে, পুরো কেন্দ্রীয় সরকারটাকে লাগিয়েছে, সেটাকে একদম দুর্মুষ করে দিল, আজকে ধূলিসাৎ হয়ে গেল। আর বিজেপির নেতাদের গালে দুটো বড় বড় থাপ্পড় পড়লো। শিখতে হবে। আমাকে গালাগাল দাও, কোনো অসুবিধা নেই, আমাকে বিজেপি যা গালাগাল দেয় তত কিন্তু আমি সুনীল গাভাস্করের মতো ব্যাট করবো। কিন্তু দেবজিৎ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, বিজেপি নেতা। দেবজিৎ বাবু, নিঃসন্দেহে যেটা বলছেন একটু আগে আমরা শোনাচ্ছিলাম দর্শকদের, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি নেতাদের গালে থাপ্পড় পড়লো কার্যত। আপনারা কি অনুভব করছেন এই চাপ? কল্যাণ বাবু রাত্রির আগে দিন দুপুরে এইরকম কথা বলছেন, এটা শুনে আশ্চর্য হচ্ছি। থাপ্পড় কার গালে পড়েছে এটা দেখতে গেলে আয়নার সামনে দাঁড়াতে হয় না। হাইকোর্ট বলেছিলেন যে 100 দিনের কাজের টাকা দিতে হবে শর্ত সাপেক্ষে, যে ইউসি দিতে হবে অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে, আর স্টেটমেন্ট অফ এক্সপেন্ডিচার দিতে হবে। দুটোর কোনোটাই যদি না দেওয়া হয় তাহলে রাজ্যকে কোনো টাকা কেন্দ্র ডিসবার্স করবে না, অর্ডার মানে তাই ছিল। সুপ্রিম কোর্ট সেই আদেশই বহাল রেখেছেন। সমস্যা হচ্ছে কল্যাণবাবু এখন কার টিমে আছেন, দিদির টিমে না ভাইকোর টিমে? যদি কোন দিকে আছেন দেখে শুনে বলতে বলুন, নইলে ওনার খুব শিগগিরই চাকরি চলে যেতে পারে ওনার দলে। ধন্যবাদ দেবজিৎ বাবু। ছট পুজোয় বন্ধ রাখতে হবে মাছ মাংসের দোকান। পশ্চিম বর্ধমানের অন্ডালে এমনই নিদান দিয়ে বিতর্কে বিজেপির আমিষ দোকান বন্ধের ফতোয়া নিয়ে বিতর্ক ছড়িয়েছে এবং এটা বিজেপির ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ, এমনটাই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস, বিক্ষোভে সিপিএম, বাংলা পক্ষ পর্যন্ত এই নিয়ে বিক্ষোভ দেখিয়েছে এখনো পর্যন্ত। এই খবর তরফ থেকে এই যে ফতোয়া নিয়ে বিতর্ক, শুনবো। পুজো করে যারা ভূতি তারা উপোস থাকে এবং খুব নিষ্ঠাবান দিয়ে এই পুজোটা করা হয়। ফল মার্কেটের জন্য বলেছিলাম যে সবাই ফল বাজার করছে, সব ফল মার্কেট ওই জলে পা দিয়ে কেন যাবে, তার জন্য বলেছিলাম যে রাস্তার উপরে যে সমস্ত দোকানটা আছে সেগুলোকে বন্ধ রাখার জন্য। আর মাছের ইয়েটা যেমনি দেখুন আপনার ওই সাউথ বাজারে রাস্তার উপরে যত ফল মার্কেটের দোকানটা আমাদের, তাদেরকে বলা হয়েছিল, অনেক অহিন্দু দোকান ছিল তারাও অ্যাকসেপ্ট করে তারা বন্ধ করে দিয়েছে, আজকে দোকান খোলেনি এবং কালকেও খুলবে না। আমরা চেয়েছি যে রাস্তার ধারে যেগুলো হচ্ছে সেগুলোকে আমরা বন্ধ করা যায়। চিত্তরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের টেলিফোনের প্রতিনিধি। চিত্তরঞ্জন, বিজেপি তো স্বীকারই করছে যে তারা বলেছে এই কথা। হ্যাঁ, একদমই তাই, তারা বলেছে এবং সেই ছবি আমরা পেয়েছি এবং তারা স্বীকারও করছে, তারা বলেছে। এবং তারা যেটা জানাচ্ছে যে রাস্তার ধারে যেসব দোকানগুলো আছে সেগুলো বন্ধ রাখতে, কিন্তু সিপিএম বা বাংলা পক্ষ বা তৃণমূলের বক্তব্য হচ্ছে এইভাবে তারা হুইপ জারি করতে পারে না, কারণ এরা ব্যবসা করে খায়, একদিন বন্ধ রাখলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। তারা এইভাবে এই বাংলায় পশ্চিম বাংলায় তারা হুইপ জারি করতে পারে না, এটা তারা অন্যায় করেছে এবং এটা করতে পারে না। এবং সকাল থেকে তারা সেই দোকান, যেসব দোকানগুলো বন্ধ করেছিল বা করতে গেছিল সেই সব দোকানগুলো তারা খোলানোর চেষ্টা করেছে এবং দোকান আজ সকালে খোলানো হয়েছে বেশ কিছু দোকানকে, এবং তারা চাইছে যে এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে। সব্যসাচী, অনেক ধন্যবাদ। আর বিক্রেতা যারা, দোকানদাররা যারা, তারা কি বলছেন এই নিয়ে শোনাই। আমি ওদেরকে বললাম ছট পুজো যারা জিনিস কিনবে তারা ফল দোকানে কিনবে, মাংস দোকান নিশ্চয়ই কিনবে না। তত এই মাংস দোকানের সঙ্গে ছট পুজোর কী সঙ্গে আছে? ওরা বলছে না সব মাংস দোকান বন্ধ আছে, আপনাকে রোডের উপর দোকান ব্যবসা করছেন, আপনাকে বন্ধ রাখতে হবে।
আমি বললাম না এই ব্যবসা বন্ধ রাখবো না। তো ওরা ধমকি বললো যে ছেড় বললো একটা দিয়ে গেল যে কালকে খুলে রাখবেন দেখবো। আর এবার নজর রাখতে হচ্ছে দক্ষিণ দমদম পুরসভার বেদিয়াপাড়ায়, যেখানে এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয়েছিল। সেই ব্যক্তি রঞ্জিত কর্মকার এবার গুরুতর অভিযোগ তুলছেন। গোটা বিষয়টি ধামা চাপা দেওয়ার জন্য কাউন্সিলর মৃন্ময় দাস তিনি 5,000 টাকা দিয়েছিলেন মুখ বন্ধ করার জন্য, এমনই অভিযোগ। 5,000 টাকা দিয়ে কি বলেছে? খবর নাম এই নামটা বলবি না, বাগানের নাম বলতে বারণ করেছে। 5,000 টাকা দিয়ে। হ্যাঁ, তখন আমরা যদি দেখো উনি ওইসব না যে যে ছিল আমি সবার নাম বলে দেবো, চাই আমার ছেলে বউ সবার নামই বলে দিয়েছি। আগুনকে ধরিয়েছে, আগুন ধরিয়েছে ফকু আর ওই বাগান আর ওই সাগর, এই তিনজনই হচ্ছে আগুন ধরিয়েছে মেন। হ্যাঁ, আর 5,000 টাকাটা দিয়েছে বলেছে। এই ঘটনার পর মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয় নিয়ে বিজেপি নেতা সজল ঘোষ তার কি বক্তব্য এবং তৃণমূলের তরফ থেকে সুদীপ রাহা তিনি বা কি বলছেন শোনাবো। এই মানুষটা তো কোনো রাজনৈতিক মানুষ নয় যে তার কোনো মিথ্যা কথা বলার প্রয়োজন আছে। স্বাভাবিকভাবে যেটা ঘটেছে সেটাই বলছেন। জানতে চাই এরা কি মানুষকে নেড়ি কুকুর মনে করে? বিস্কুট ছড়ে দেওয়ার মতন করে 5,000 টাকা, 5,000 টাকায় এই চিকিৎসা কি খরচা উঠবে তাতে? এদের মিনিমাম মানবিকতা নেই, এদের মিনিমাম চক্ষু লজ্জা নেই, এদের চোখের দিকে তাকালে। বিজেপি কি বলছে সেটা আমাদের কনসার্ন নয়। বিজেপি আগে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ইন্দোরে যে ঘটনা ঘটেছে, ত্রিপুরায় গত পরশুদিন বিলোনিয়ায় যেভাবে পুলিশকে পিটিয়েছে এইসব সামলাক। দমদমের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যদি কেউ এখানে দলীয় নাম পরিচয় প্রভাব খাটিয়ে কোনো রকম ঘটনা ঘটানোর চেষ্টা করে, ঘটনাকে প্রভাবিত করার চেষ্টা করে, আমরা তো সমর্থন করিই না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং পুলিশ প্রশাসন বালিগঞ্জ থানা এলাকায় বেলতলা মোটর ভেহিকেল লাগোয়া পেয়ারা বাগান বস্তির একটি ঘর বেলা 2:30 নাগাদ আগুন লেগে যায়। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘর তালা বন্ধ ছিল, বাসিন্দারা বাইরে ছিলেন। ঘরের ভেতর থেকে রান্নার গ্যাস লিক করার গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। হঠাৎ তারা আগুন দেখতে পান। অত্যন্ত সরু গলি, আগুনের হলকা বাইরে আসায় সেই গলি দিয়ে যাতায়াতকারী 7 জন আহত হন। তার মধ্যে 2 শিশুও রয়েছে। এদের মধ্যে শিশু মঙ্গল এবং SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বালিগঞ্জ থানা থেকে ঢিলছোড়া দূরত্বে বালিগঞ্জ মোটর ভেহিকেল লাগোয়া পেয়ারা বাগান বস্তির এই ঘরে হঠাৎ করেই আজকে দুপুরে দাউ দাউ করে আগুন ধরে যায়। আগুন লাগার এবং আগুন ছড়িয়ে পড়ার কারণ এখনো পর্যন্ত পরিষ্কার নয়। দমকলের কর্মীরা তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে আসেন এবং এই বাড়ি থেকে একটি সিলিন্ডার অক্ষত অবস্থায় উদ্ধার করেন। আগুনের শিখার ফলে 4 জন আহত হয়েছে, তার মধ্যে 1 জনের আঘাত গুরুতর বলে এখনো পর্যন্ত বালিগঞ্জ থানা পুলিশ সূত্রে খবর। এই মুহূর্তে এই গোটা বস্তির বিদ্যুৎ সংযোগের একটা বড় অংশ কেটে দিয়েছে CSC। ঘটনাস্থলে এসেছে পুলিশ, তারা আহতদের নামের তালিকা তৈরি করছে। একই সঙ্গে দমকলের তরফ থেকে তদন্ত করে দেখা হবে এখানে আগুন লাগার প্রকৃত কারণ কি। 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।